দুয়ার তোমার খুলে দাও গো আঁধার আকাশ পরে, সপ্তলোকের নীরবতা আসুক তোমার ঘরে। এতদিন যে গেয়েছ গান, আজকে তারই হোক অবসান। এ যন্ত্র যে তোমার যন্ত্র সেই কথাটাই ভোলো, সেতার খানি নূতন বেঁধে তোলো। কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের দিনটার কথা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ মঙ্গলবার ৪ঠা শ্রাবণ ১৪২৮, ইংরেজির ২০ জুলাই ২০২১, তিথি আষাঢ়, শুক্লপক্ষ একাদশী, নক্ষত্র অনুরাধা, সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ৬ মিনিট হয়ে ৪২ সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে ৬টা বেজে ১৯ মিনিট হয়ে ১৪ সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ, রাত্রি ৮টা বেজে ৩৩ মিনিট গতে দেবারিগণ। স্বামী বিরজানন্দ ভারতী মহারাজ বা খ্যাপা মনোহর ঠাকুর, তার জন্মতিথি আজকে। পরমহংস শ্রীমৎ স্বামী ভবানন্দ গিরি মহারাজের প্রয়াণ দিবস আজকে। ১৯০২ সালে আজকের তারিখে কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু জন্মগ্রহণ করেন। ১৯২৭ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন সাহিত্যিক যোগীন্দ্রনাথ বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। একটি ঘোষণা। মাস্টার মশাই, আগামী ২৪শে জুলাই গুরু পূর্ণিমা। আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো গুরু এসেছেন। তিনি বাবা হতে পারেন, মা হতে পারেন, মাস্টারমশাই হতে পারেন, কোনো বন্ধু হতে পারেন, কোনো আত্মীয় স্বজন হতে পারেন। বাবা মায়ের কথাটা বাদ দেব, তাদের নিয়ে আলাদা অনুষ্ঠান করব বা করেছি। বাবাকে নিয়ে অনুষ্ঠান করেছি, মাকে নিয়ে অনুষ্ঠান করব। কিন্তু ধরা যাক কোনো মাস্টারমশাই, কোনো দিদিমণি, কোনো আত্মীয়, কোনো পরিচিত, কোনো বন্ধু, যার কাছ থেকে জীবনে কোনো কিছু শিখেছি, জীবনের পথে চলার রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি, এইরকম কেউ, তাকে নিয়ে কোনো অভিজ্ঞতার কথা লিখে পাঠান। ২৪শে জুলাই সেই লেখা পড়ে শোনানো হবে। আপনি লেখাটি পাঠাবেন ২২শে জুলাই দুপুর ১২টার মধ্যে আমাদের 9831922927 এই নাম্বারের হোয়াটসঅ্যাপে। ২২শে জুলাই দুপুর ১২টার মধ্যে ২০০ শব্দের মধ্যে লিখবেন আপনার কোনো একজন শিক্ষক, যিনি আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন, জীবনের পথ, তাকে নিয়ে কোনো একটা অভিজ্ঞতার কথা, কোনো একটা স্মৃতি কথা, জ্ঞানের কথা নয়, সেইটা লিখে পাঠান। আমরা ২৪ তারিখে গুরু পূর্ণিমার অনুষ্ঠানটা তাই নিয়ে করব। তাহলে এখন একটু গান, গানের পর চলে আসবো আজকের দিনটার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কথা বলবো আপনাদের, এবং বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে না আছে তার চুম্বক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের দিনটার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের কথা শোনাবো আপনাদের। বিজ্ঞানের কাজ কি? একটা কাজ তো নিশ্চয়ই মানুষের প্রয়োজন মেটানো, সুন্দর করে বেঁচে থাকার পথে যত রকমের বাধা আছে সে সবকিছুকে দূর করা। কিন্তু সবসময় যে কোন একটা অভিযান কোন কাজে লাগবে সে কথা ভেবেই মানুষ তার ঘরের গণ্ডিটুকুর বাইরে বেরিয়ে পড়ে এমন তো নয়। যা কিছু আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তাকে মানুষ জয় করতে চায়, সেটা তার উপকারে লাগবে কি লাগবে না সে সমস্ত কিছু না ভেবে। এই যেমন ধরুন
আকাশের চাঁদ ওই ওপরে কালো আকাশের গা থেকে হাসছে পৃথিবীর দিকে তাকিয়ে। মানুষ চলে গেল সেই চাঁদে। নীল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন চাঁদের মাটিতে পা রাখলেন। হ্যাঁ, আর্মস্ট্রং আজকের তারিখেই মহাকাশযান থেকে নেমে 2.5 ঘন্টা ধরে পায়চারি করেছেন চাঁদের মাটিতে 1969 খ্রিস্টাব্দের এই 20 জুলাই তারিখে। আজ তাই আমেরিকা পালন করে জাতীয় চন্দ্র দিবস, ন্যাশনাল মুন ডে। মানুষ তার নিজ মর্ত সীমাকে অতিক্রম করবার একটা বড় উদাহরণ রেখেছিল আজকের দিনে। আজকের দিনটা আমরা এই কারণে বিশিষ্ট বলে মনে করতে পারি। আমাদের অনুষ্ঠানে এরপর পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে সত্যব্রতর গল্প শেষ করে এনেছি আমরা। সেই সত্যব্রত 12 বছর ধরে অরণ্যের মধ্যে তপস্যা করেছে, আবার অন্যদিকে সেই তপস্যা করে ফিরে আসছেন বিশ্বামিত্র। তারপরে কি হলো না হলো সেই সমস্ত কথা আপনাদের শোনাবো। তারপরে চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার কথা বলছিলাম, নানান সূত্র ধরে সেই সমস্ত কথা বলছিলাম। তারপর আমাদের অনুষ্ঠান হচ্ছে হে মহাজীবন। হে মহাজীবনে গতদিনে যার সম্পর্কে বলেছিলাম তার নাম বলবো আজকে, আর তারপর তো নতুন একজনের কথা শোনাবো আপনাদের। আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি যোশী মঠে। শঙ্করাচার্যের আশ্রম দেখব, অন্য আরো যোশী মঠের যে দর্শনীয় স্থান সেগুলো দেখব। আপাতত গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু করব কথা বলা আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর গান শেষ, সৌমিত্র বসুর কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 12 বছর ধরে অরণ্যের মধ্যে তপস্যা করলো সেই সত্যব্রত। না, এখন তো সে সত্যব্রত নয়, বশিষ্ঠের অভিশাপে এখন তো তার নাম ত্রিশঙ্কু। সে তপস্যা করে, ধ্যান করে, কিন্তু কেবলমাত্র নিজের জন্য নয়। তার একমাত্র চিন্তা কেমন করে এই ভয়ানক দুর্ভিক্ষের হাত থেকে মানুষকে রক্ষা করা যায়। হ্যাঁ, মানুষটা পাল্টে গেছে একেবারে। অত্যাচারী সেই রাজপুত্র এখন বহু মানুষের মঙ্গলের কথা ভাবছে। এতে গেল সত্যব্রত বা ত্রিশঙ্কু যা কিছু বলুন না কেন তার কথা। অন্যদিকে এর মধ্যে সাগরের তীরে বিশ্বামিত্র তপস্যা শেষ হয়ে গেছে। তিনি ফিরে এসেছেন তার আশ্রমে। তো সেখানে ফিরতে তার স্ত্রী পুত্র সবাই তাকে বলেছে সত্যব্রতর কথা বা ত্রিশঙ্কুর কথা। কেমন করে সে বশিষ্ঠের কামধেনু চুরি করে সবাই মিলে খেয়ে নিয়েছিল, তার ফলে বশিষ্ঠের শাপ পড়েছিল তার উপর, এই সমস্ত কথা শুনে বিশ্বামিত্রের মন আনন্দে ভরে গেল। হ্যাঁ, ছেলেটিকে তিনি পছন্দ করতেন, ভালোবাসতেন। সে যে এইভাবে তার ভালোবাসার মর্যাদা রেখেছে এতে তার বড় আনন্দ হলো। এর মধ্যে 12 বছর কেটে গেছে। ত্রিশঙ্কু তার তপস্যা শেষ করে ফিরে এসেছে। বিশ্বামিত্র তাকে বললেন, সত্যব্রত বৎস, আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি এই ভয়ানক দুর্ভিক্ষের মধ্যে আমার পরিবারকে রক্ষা করবার জন্য যা যা করেছ, তার বদলে আমি তোমাকে কিছু দিতে চাই। বলো আমাকে, তুমি কি বর চাও? সত্যব্রত বা ত্রিশঙ্কু বলল, দেব বিশ্বামিত্র, আমার একটাই আকাঙ্ক্ষা, আমি সপরিবারে সশরীরে স্বর্গে যেতে চাই। আমি দুর্বিনীত ছিলাম বলে পিতা আমাকে চণ্ডালদের পাড়ায় থাকতে দিয়েছিলেন, আমি মেনে নিয়েছি। দেব বশিষ্ঠ আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছেন, তাও আমি মেনে নিয়েছি। কিন্তু এইটুকুই আমার প্রার্থনা, আমি সপরিবারে সশরীরে স্বর্গে যেতে চাই। বিশ্বামিত্র বললেন, বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। এর মধ্যে মারা গেলেন মহারাজ ত্রজারুণ, তার বদলে রাজা হলেন ত্রিশঙ্কু। প্রজা
বেচারা তো ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেল। কি সর্বনাশ, সে তো সেই সত্যব্রত যে নানা ছুতোয় অথবা বিনা ছুতোয় আমাদের উপর অত্যাচার করত। কিন্তু না, তাদের সমস্ত আশঙ্কা ভুল প্রমাণ করে ত্রিশঙ্কু খুব ভালো রাজা হয়ে উঠল। দীর্ঘদিন যোগ্য হাতে রাজ্য শাসন করে ত্রিশঙ্কু ঠিক করলে এইবার সে সশরীরে সপরিবারে স্বর্গে যেতে চায়। কিন্তু না, কোন মানুষ সশরীরে আসতে পারবে না স্বর্গে। সে যাচ্ছে, তাকে নামিয়ে দেওয়া হচ্ছে। তখন আবার বিশ্বামিত্র নিজের সাধনার জোরে ত্রিশঙ্কুকে ওপরে তুলে দিলেন স্বর্গের দিকে। কিন্তু না, সেখান থেকে তাকে প্রত্যাখ্যান করা হলো। শেষ পর্যন্ত স্বর্গেও নয়, পৃথিবীতেও নয়, এ দুয়ের মাঝখানে ঝুলে থাকলো ত্রিশঙ্কু। আপনারা যে কাহিনীটি শুনলেন তাতে একজন গুরুর কথা আছে, গুরু বিশ্বামিত্র। গুরু পূর্ণিমা এসে গেল, আগামী 24 তারিখে গুরু পূর্ণিমা। সেদিনের অনুষ্ঠান আপনাদের বলে রাখি, আপনারাই দেখবেন। আপনার জীবনে যে মাস্টারমশাইয়ের ভূমিকা খুব বড়, মাস্টারমশাই হতে পারেন, দিদিমণি হতে পারেন, কোনো বন্ধু হতে পারেন, কোনো আত্মীয় হতে পারেন। আমি শুধু বাবার কথাটা বাদ রাখতে বলবো, মায়ের কথাটা বাদ রাখতে বলবো। এদের নিয়ে, বাবাকে নিয়ে অনুষ্ঠান হয়ে গেছে, মাকে নিয়ে অনুষ্ঠান হবে। বাদ বাকি যিনি আপনাকে কোনো না কোনো ভাবে জীবনের পথে চলতে শিখিয়েছেন, তাকে নিয়ে কোনো অভিজ্ঞতার কথা, ভালো ভালো কথা দরকার নেই, অভিজ্ঞতার কথা, কোনো একটা ঘটনার কথা, সেইটা একটু 200 শব্দের মধ্যে লিখে পাঠান। 22 তারিখ, 22শে জুলাই বেলা 12টার মধ্যে। নিশ্চয়ই এর আগে আমার বাবা এবং তারপরে বিধানচন্দ্র রায়কে নিয়ে, তারপরে ছোটবেলার রথ যেমন জমে উঠেছিল, তেমনি করে আমার গুরু বা আমার মাস্টার মশাই নিশ্চয়ই জমে উঠবে। পাঠিয়ে দিন, কেমন? এরপরে তাহলে প্রণমিত মারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। প্রণমিত মারে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, আছি 7টা পর্যন্ত। স্বামী বিবেকানন্দ তার উদ্দেশ্য সাধনের জন্য অনেকের কাছ থেকে অর্থ সাহায্য নিতেন, সে কথা তো আমি আগে বলেছি আপনাদের। বলেছি বিশেষ করে রাজা মহারাজাদের সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতো, তার একটা কারণ তো এই যে তারা অনেক টাকা দিতে পারতেন, সাধারণ মানুষ অত টাকা দেওয়ার ক্ষমতা রাখতেন না। আর 2, তাদের সূত্র ধরে তাদের প্রজাদেরও প্রভাবিত করা যেত। শুনলে মনে হয় না খুব হিসেব করে একেবারে দাবার চাল দেবার মতন করে জমি তৈরি করা হচ্ছে? হ্যাঁ, খানিকটা তাই। কিন্তু কোন মহৎ কাজ করতে গেলে আমরা সবাই জানি একটা হিসেব মাথার মধ্যে রাখতেই হয়, তা না হলে আবেগে ভেসে যাওয়া চলে, কিন্তু কাজের শক্ত জমির ওপরে দাঁড়ানো চলে না। কিন্তু এর উল্টো দিকে একটা কথা মনে রাখবেন, আদর্শকে বিসর্জন দিয়ে দিচ্ছেন স্বামীজি টাকা তোলবার জন্য, তা কিন্তু একেবারেই নয়। বলবো, তাই নিয়ে কথা বলবো 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে গানের পর। শুনছেন শরণাগত, হোক জীবনের সুর বদল 92.7 বিগ এফএম এ। তো যেটা বলছিলাম, এটা তো বোঝেন যে টাকা দিলে তার বদলে মানুষ কিছু একটা চায়, মানে এবারে বাংলা কথা, আমি তোমাকে এইটা দেব, তার বদলে তুমি আমাকে কি দেবে। এই যে দেওয়া নেওয়া, গিভ অ্যান্ড টেক, এই দিয়েই জগৎ চলছে। আর দিনকে দিন আমাদের এই পৃথিবী এই দেওয়া নেওয়ার শর্তে আরো বেশি করে বিশ্বাস করছে। স্বামীজিকে যারা টাকা দিতে চাইতেন, তাদের মধ্যে কেউ যদি এই গিভ অ্যান্ড টেকের শর্ত আরোপ করবার চেষ্টা করতেন, তখনই স্বামীজি কিন্তু তাকে না বলে দিতেন। আপনি টাকা দিয়ে সাহায্য করুন, অন্য যে কোনো ভাবে সাহায্য করুন, কিন্তু
আপনি টাকা দিচ্ছেন বলেই আমি আপনাকে কোনো সুবিধে পাইয়ে দেব, না না না, এটা হতে পারবে না। বহু ধনী মানুষকে এই জন্য ফিরিয়ে দিয়েছেন স্বামীজি। অর্থাৎ সাহায্য নেব, সে তো নিতেই হবে, কিন্তু আপোষ করব না। স্বামীজি কি বলতেন? নিবেদিতার বয়ানেই শুনুন তিনি কি বলতেন। তিনি বলতেন যে নীতি জলাঞ্জলি দিয়ে কেক খাওয়ার চেয়ে পেটে দড়ি বেঁধে থাকা সহস্র গুণে ভালো। আসলে আমরা তো ভাবি একটুখানি আপোষ করে নি, বড় কাজের জন্য একটু আধটু আপোষ না হয় করলামই, এই তো জগতের নিয়ম। আর স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন তুমি যদি জগৎকে আঁকড়ে ধরতে চাও, জগৎ অবধারিত ভাবে তোমাকে নিয়ে চলে যাবে, কিন্তু তুমি যদি জগৎকে উপেক্ষা করতে পারো যে না আমি নিজের আদর্শ মতেই চলবো, তাহলে জগৎ তোমার কাছে নতজানু হয়ে বসবে, তাকে বসতে হবে। হয়তো সত্যি, কিন্তু এর জন্য যে জোর দরকার হয়, চরিত্রের জোর, তা কি আমার আপনার আছে? তার জন্য ওই রকম সিংহের মতো একটা মানুষ হতে হয় বলুন। তো মানুষের জীবনের উদ্দেশ্য কি? স্বামীজি বলছেন মানুষের জীবনের উদ্দেশ্য তার নিজের স্বরূপটি খুঁজে পাওয়া। দুনিয়া কি বলছে, কেমন করে চলছে, সে সমস্ত ভেবে কোনো লাভ নেই। নিজের স্বরূপটাকে আগে চিনে নেবার চেষ্টা করো, বুঝে নেবার চেষ্টা করো, উপলব্ধি করবার চেষ্টা করো। আমাদের শাস্ত্র তো এই কথাই বলেছে, আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো। কিন্তু নিজেকে জানা মানে তো নিজের নাম ধাম ঠিকানা এই সমস্ত জানা নয়, আমার যে গভীরতম পরিচয় তাকে জানা। রবীন্দ্রনাথের সেই গান আছে না, আপনাকে জানা আমার ফুরাবে না। এই অফুরান জানার সাধনাই হলো মানুষের সাধনা। এবার বলি আপনাদের, আগে বলেছি যে স্বামীজি যীশু খ্রিস্টের খুব ভক্ত ছিলেন, বুদ্ধের খুব ভক্ত ছিলেন, যীশু খ্রিস্টের খুব ভক্ত ছিলেন। তা আমরা যখন খ্রিস্ট সম্পর্কে কিছু পড়ি, কি পড়ি আমরা? তখন তার বড় বড় সব উপদেশ পড়ি, হ্যাঁ, তাই নিয়ে তাত্ত্বিকদের আরো বড় বড় সব ব্যাখ্যা পড়ি, তাই তো? স্বামীজি কিন্তু অন্য কথা বলছেন। বলছেন মহাপুরুষদের বাণী তো মোটামুটি একই কথা বলে, জানবার দরকার তাদের জীবন। এই যে যীশু খ্রিস্ট, বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, এরা তো সব এক একজন গুরু। আগামী 24 তারিখে গুরু পূর্ণিমা। আপনার জীবনের কোনো একজন গুরু, বাবা মাকে বাদ দিন, তাদের নিয়ে আলাদা অনুষ্ঠান বাবাকে নিয়ে হয়ে গেছে, মাকে নিয়ে করবো। কিন্তু তিনি স্কুলের মাস্টারমশাই হতে পারেন, বাড়ির মাস্টারমশাই হতে পারেন, বা দিদিমণি হতে পারেন, বা বন্ধু হতে পারেন, আত্মীয় স্বজন যা খুশি হতে পারেন। তিনি কেমন করে, কোন ঘটনার মধ্যে দিয়ে আপনাকে এতটা প্রভাবিত করেছেন যাতে করে আপনার মনে হচ্ছে যে ইনি আমার গুরু, আমার শিক্ষক? সেই ঘটনাটার কথা, বা এইরকম কোন একটা ঘটনার কথা 200 শব্দের মধ্যে লিখে একটু পাঠান। 22 তারিখ বেলা 12টার মধ্যে লেখাটা আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে তাই দিয়েই মনে হবে আগামী 24 তারিখ গুরু পূর্ণিমার অনুষ্ঠান। এবারে গানের পর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। শরণাগত 92.7 বিগ এফএম এ সৌমিত্র বসু গতদিন যে মহাজীবনের কথা বলেছিলেন, আজকে তার নামটা বলবেন, যদি না এর মধ্যেই আপনারা নামটা আন্দাজ করে ফেলে থাকেন। আমার ধারণা অনেকেই আন্দাজ করে ফেলেছেন। যাই হোক, তবু যেমন করে আমাদের অনুষ্ঠানটা চলে তেমন করেই চলুক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে রবীন্দ্রনাথ আপনাদের সৌমিত্র বসুর খুব প্রিয় কবি। তার একটা লাইন হলো, যাহারে কাঁপায় স্তুতি নিন্দার জ্বরে। খুব সুন্দর লাইন না? যাহারে কাঁপায় স্তুতি নিন্দার জ্বরে, সেটা আমাদের আসল পরিচয় নয়। আমরা যারা সাধারণ মানুষ, তারা তো অনবরত স্তুতি নিন্দার জ্বরে দুলতে থাকি। মহাজীবন বলছি যাদের, তারাও এমনটা করেন না, এ কথা বলা যাবে না।
গতদিন যার কথা বলেছিলাম সেই মানুষটি মনের দিক থেকে খুব সহজ সরল, তো খুব আবেগপ্রবণ। তার হাতে ছিল একটা জোরালো কলম, তাই দিয়ে তিনি বাংলা নাটকের আর অন্তত হাসির গানের যে সরু পথটা, সেইখানে নিজের পায়ের একেবারে স্থায়ী ছাপ রেখে গেছেন। মানুষটির নাম দ্বিজেন্দ্রলাল রায়, সংক্ষেপে ডিএল রায়। তার জন্ম হয়েছিল গতকালের তারিখে, অর্থাৎ 19 জুলাই 1863। তিনি প্রয়াত হন 17 মে 1913 খ্রিস্টাব্দে। তাহলে এইবারে হে মহাজীবনের নতুন একজন মহাজীবনের কথা বলবো, কিন্তু তার আগে তো গান শুনে নিতে হবে আমাদের। গানের পর নতুন মহাজীবনের কথা। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। নতুন একজন মহাজীবনের কথা বলবো আজকে। তার আগে জিজ্ঞেস করি, বাগান করেন? বাড়িতে গাছ আছে? অনেকের আছে, অনেকে বাগান করেন, আমি জানি। তাহলে তো নিশ্চয়ই এই কথাটা তারা জানবেন যে চারা পোঁতবার পরে কি কি করতে হয়, কেমন করে তাকে রোদের প্রকোপ থেকে, জলের বাহুল্য থেকে বাঁচিয়ে রাখতে হয়। আবার ঠিকমতো আলো জল না পেলেও তো সে মরে যাবে। সেই সব ব্যাপারে সতর্ক থাকি আমরা। কিন্তু প্রশ্ন হলো, গাছ নিয়ে আমরা যতটা ভাবি, মানুষের চারাকে নিয়ে কি ততটা ভাবি? তাকে ঠিক ঠিক মতো রোদ জল দেওয়া, মানে আমি বলতে চাইছি তার ভেতরে জীবনের যে সুন্দর দিকগুলো, মানুষের মনের ভেতরে যে সমস্ত বড় গুণ বলুন, ভাবনা বলুন, যা কিছু থাকে তাকে ডালপালা মেলবার সুযোগ করে দেওয়া, এসব নিয়ে যে আমাদের তেমন মাথা ব্যথা আছে তা তো মনে হয় না। না, একেবারে কেউ ভাবেন না এমনটা নয়, কেউ কেউ ভাবেন, নিশ্চয়ই ভাবেন। যদি বলি ছন্দ, সুর, সেটা বুকের মধ্যে একটা দোলা দিয়ে যায়। বেড়ে ওঠার জন্য মানুষরূপী চারা গাছটার সেই দোলাটুকু খুব দরকার। যেমন তাকে রং আর রেখার জগতে নিয়ে যাওয়া দরকার। এই দরকারটা বুঝেছেন যারা, তাদের মধ্যে একজনের কথা বলবো আজকে হে মহাজীবনে। ঢাকা জেলার বিক্রমপুরে মালখানগর বলে একটা জায়গা আছে, সেখানেই হলো তার দেশ, মানে দেশের বাড়ি। তার জন্ম হয়েছিল অবশ্য বাংলার বাইরে, এখনকার ঝাড়খণ্ডের গিরিডিতে। আসলে তখন এই সমস্ত অঞ্চলে প্রচুর বাঙালির বাস ছিল। তাকে সাঁওতাল পরগনা বলা হতো। সেখানকার যত ডাক্তার, উকিল, এরকম সব লোকজন, তাদের বেশিরভাগ ছিলেন বাঙালি। তো যাই হোক, আমাদের এই মহাজীবনের কথা বলি। ম্যাট্রিক পাশ করে তিনি কলকাতায় এলেন, কলেজে ভর্তি হলেন। একেবারে ছোটবেলা থেকে এ ছেলের হাতে ছন্দ খুব চমৎকার সুরে বাজে। ছোট ছোট পদ্য লেখে সে, আর ছবি আঁকে। পদ্যে যা লেখে তাকে ছবির ভাষায় ফুটিয়ে তোলে, নাকি মনের মধ্যে জেগে ওঠা ছবিকে ফুটিয়ে তোলে ছন্দ মিলের জাদুতে, সেসব ঠিক করে বলতে পারবো না। তাহলে ভাববেন না শুধু পদ্য লিখে আর ছবি এঁকেই দিন যায় তার। 1920 সালে কলেজে ভর্তি হলো সে ছেলে, আর তার পরপরই গান্ধীজি ডাক দিলেন অসহযোগ আন্দোলনের। বিদেশি শিক্ষাকে বয়কট করার ডাক এলো, ছেড়ে দিল কলেজ। পদ্য লেখা চলছে। আরো ভালো করে ছবি আঁকা শিখবার জন্য ভর্তি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্টে। ছোটদের জন্য প্রচুর লিখেছেন তিনি, শুধু ছোটদের জন্যই লিখেছেন। এখনকার ছেলেরা হয়তো অতটা জানে না, এবং সত্যি সত্যি আজকালকার ছোটরা তো অনেক বদলে গেছে। তাদের ভাষা বলুন, চারপাশের জগৎ বলুন, সবটাই অনেক বদলে গেছে। কিন্তু আমাদের ছোটবেলায় যে কোনো শিশুর মুখে আধো আধো স্বরে তাঁর কবিতা শোনা যেতই। আপনাদের এই সৌমিত্র বসুর কবিতা বলার অভ্যেস শুরু হয়েছে নিশ্চয়ই তাকে দিয়েই। তার নামটা আর বললাম না, সেটা আপনারা একটু আন্দাজ করে নিন, পরের দিন বলবো। আজকের মতো তাহলে হে মহাজীবন এখানেই শেষ। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু।
চিঠির ঝাঁপি খুলে বসবো এবার। চিঠিপত্র, দুটো চিঠি পড়বো, ভারী সুন্দর দুটি চিঠি, এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠিটা পড়ি। আমরা 7 ভাই বোন সুন্দরবনে এক গ্রামে থাকি। ওইখানে আমাদের গ্রামে একটা রথের মেলা হয়। রথের মেলার আগে থেকেই আমরা পয়সা জমাতে থাকি। ছোটবেলার কথা, এখনো আমার বয়স 61 বছর। তখন আমি ক্লাস 7-এ পড়ি। বোনেরা সবাই ছোট। আমার এক বোন, সে আমার সাথে রথের মেলায় গেছে। আমার তখন 2 টাকা, অনেক পয়সা। আমার কাছে বোন বায়না ধরলো পেঁয়াজি খাবে। আমি আগে সবাইকে 50 পয়সা করে দিয়েছি, তবু বায়না ধরে আমার পিছনে জামা ধরে চলেছে। হঠাৎ একসময় আমার জামা ছেড়ে অন্য একজনের জামা ধরে দাদা পেঁয়াজি খাবো বলেই যাচ্ছে। হঠাৎ দেখি জামা অন্যরকম, আর ওই ছেলেটা বোনের মুখের দিকে তাকিয়েছে। অমনি বোন জামাটা ছেড়ে ছুটে পালিয়ে আমায় খুঁজে বাহির করে বলল, দাদা এই ব্যাপার। আমি শুনে তো হেসে পারি না। এইভাবে রথের মেলা আমরা মজা করে কাটাতাম। এখন আমরা সবাই বড়, ছেলে মেয়েদের কাছে এইসব মজার গল্প করি। এখন আমরা সবাই শহরে বাস করি। দেশের বাড়িতে আর ভাই বোন এক হতে পারি না। সবাই সবার কাজে ব্যস্ত। সেই দিন আর ফিরে আসে না। এটি সমীর বেরা, সজনে বেড়িয়া, হরিদেবপুর। খুব ভুল করার খুব মজার একটা গল্প হলো আর কি। দাদার জামা ধরে টানতে টানতে পেঁয়াজি খাবো বলতে বলতে অন্য আর একজনের জামা ধরে টেনে ফেলা। সে বেচারিও তো খুব হতভম্ব হয়ে গেছে নিশ্চয়ই। হঠাৎ এই মেয়েটা আমার জামা ধরে পেঁয়াজি খেতে চাইছে কেন? আর একটা চিঠি পড়ি। এই আস্তে আস্তে চালা রথ পড়ে যাবি যে। মা কাকিমার সাবধান বাণী কানে পৌঁছানোর আগেই ফ্রক পরা ছোট্ট মেয়েটি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। তাড়াতাড়ি বাবা এসে হাত ধরে উঠিয়ে জিজ্ঞেস করেন, লাগেনি তোমা? মেয়ের তো তখন তার সাজানো রথ নিয়ে ভাবনা। তখনও তার হাতে রথের রশি ধরা আছে। বাবার হাত ধরে উঠেই রথের ভিতর দেখে নেয় তার জগন্নাথ সুভদ্রা ঠিকঠাক আছে কিনা। এরপর ফুল মোমবাতি দিয়ে সাজানো ছোট্ট রথ নিয়ে শুরু হলো যাত্রা। বেশি দূর তো যাওয়া যাবে না, মায়ের কঠিন নিষেধ রয়েছে যে। তবু বাবার সমর্থনে যতটুকু যাওয়া যায়। কাল তো স্কুলে বন্ধুদের কাছে গল্প বলতে হবে। এইভাবেই শুরু হয় বালিকা বেলার রথোৎসব। আমাদের ছোটবেলায় বাড়িতে রথের পাতবনি দেওয়ার রেওয়াজ ছিল। দাদা, আমি এবং তুতো ভাইয়েরা পয়সা নিয়ে হিসেব করতে বসতাম কি কি রথের মেলায় কিনতে হবে। আমাদের সময় বাড়ির কাছেই রথের মেলা বসতো। হরেক জিনিসের রঙিন সম্ভার সহজেই শিশু মনকে আকৃষ্ট করত। তাই বাবার সঙ্গে একবার ঘুরে এলেও মায়ের কাছে আবদার জুড়তাম আবার নিয়ে যাওয়ার জন্য। অনেক সময় কাকিমা পিসিও আমার বায়না মিটিয়েছে। তখন মেলা থেকে মাটির পুতুল, ঠাকুরের মূর্তি কেনা তো হতো। সেই সঙ্গে ছিল মা কাকিমার গৃহস্থালির জিনিস কেনার ধুম। অপ্রয়োজনের খুশিতে মেতে ওঠাই ছিল মেলা থেকে কুড়িয়ে নেওয়া আনন্দ। এই দিন আমাদের বাড়িতে আরো একটা উৎসব থাকতো। ওই দিন ছিল বাবার জন্মদিন। যদিও তখন মধ্যবিত্ত পরিবারে জন্মদিন পালনের অনুষ্ঠান লুচি, মাংস বা পায়েসের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু তখন আমরা ওইভাবেই অভ্যস্ত ছিলাম। সন্ধেবেলায় মা বেগুনি, আলুর চপ, পাঁপড় ভেজে দিত। কি সুন্দর ছিল সেই নানা রঙের দিন। বড় হওয়ার পর আমিও দাদা যখন বাবার জন্মদিনে ছোট ছোট উপহার দিতাম, তখন বাবার চোখে মুখে ফুটে উঠত হাজার হাজার তুবড়ির আলো। মন ভরে যেত খুশিতে। আজও রথের দিনে বাবাকে উপহার দিই একটা ফুলের মালা। আশ্চর্য, তখনও কিন্তু বাবার ছবিতে সেই উজ্জ্বল আলোটা জ্বলে উঠতে দেখতে পাই। এখনো মনে মনে ঠাকুমার শেখানো কথাটা বলি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। রবি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গড়িয়া গার্ডেন থেকে। বাড়ি মন কেমন করা দুটো রথের চিঠি শোনালাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আমাদের শেষ অনুষ্ঠান বাইরে দূরে।
শুরু হচ্ছে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্যায়ে বাইরে দূরে। শঙ্করাচার্য এদেশের চারদিকে চারটে আশ্রম তৈরি করেছিলেন, তার মধ্যে যোশীমঠের আশ্রমের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। একটা কথা বলে রাখি, এই যে শঙ্করাচার্য ভারতবর্ষের চারটি কোণে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন এমন কথা বলা হয়, এটাকে খুব সঙ্গত কারণেই অনেকে অবিশ্বাস্য বলে মনে করেছেন। তাদের ব্যাখ্যা হলো ভারতবর্ষের চার কোণে চারজন আলাদা আলাদা মানুষ সনাতন ধর্ম প্রচার এবং অনুশীলনের জন্য মঠ তৈরি করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা সকলেই শঙ্করাচার্য উপাধি পেয়ে যান এবং একই লোক করেছেন, এরকম একটা কিংবদন্তি তৈরি হয়। অর্থাৎ শঙ্করাচার্য হলো আসলে একটা উপাধি, কোনো একজন মানুষের নাম নয়। আপনাদের সৌমিত্র বসু এই দুই মতের মধ্যে কোনোটাকেই মানতে বলছে না, অত বিদ্যুতার নেই যে বলে এইটা মানুন এইটা মানুন। সে শুধু মতগুলোকে আপনাদের বিবেচনার জন্য সামনে রাখলো। আরো কথা বলবো যোশীমঠের মন্দির নিয়ে, দেবস্থান নিয়ে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নেওয়া যাক। শেষ করে এনেছি শরণাগত আজকের মতো 92.7 বিগ এফএম এ। বলছিলাম শঙ্করাচার্যের মঠের কথা। এই মঠের উপরে তোরণের গায়ে ঝকঝকে হলুদের উপর লাল হরফে হিন্দিতে লেখা রয়েছে জ্যোতির মঠ। আরো উপরে উঠে গেছে তোরণ, সেখানে একটা চৌকোনা ঘরের মধ্যে আদি শঙ্করাচার্যের মূর্তি রাখা আছে। নানা রঙের পতাকা দুলছে সারা মন্দির জুড়ে, তার মধ্যে আলাদা করে চোখে পড়ে টকটকে লাল পতাকা। বিরাট একটা বাগান, এত সবুজ গাছপালা, তাতে এত ফল ফুল সব ফুলে রয়েছে, দেখলে চোখ খুব শান্তি পায়। পেছনে গেরুয়া রঙের দোতলা, সাদা বর্ডার দেওয়া। গেট দিয়ে ঢুকে সিঁড়ি উঠে গেছে উপরে মন্দিরের দিকে, চওড়া সিঁড়ি, হলুদ রেলিং দিয়ে দুভাগে ভাগ করা। মন্দিরের রং নীল, পরপর থামের উপরে দাঁড়িয়ে আছে সে মন্দির। সেসব থামের দিকে তাকালে চোখ ঝলসে যায়, এত রং, এত রকমের রং, তার মধ্যে আবার লালের ব্যবহার বেশি। থামের গায়ে খোদাই করা আছে দেবদেবীদের মূর্তি। দেখা হলো শঙ্করাচার্যের মঠ। দর্শনের পর এইবার আমরা যাব যোশীমঠের অন্য দ্রষ্টব্য জায়গাগুলো দেখতে। কোথায় যাওয়া যায়? চলুন কল্পবৃক্ষ দেখে আসি। কল্পবৃক্ষ কত পুরনো এই কল্পবৃক্ষ? বিজ্ঞানীরা দেখে শুনে কি বলবেন আমি জানি না, কিন্তু লোকে বলে এই গাছ নাকি 1200 বছরের পুরনো। তার মানে 820-21 খ্রিস্টাব্দ নাগাদ এই গাছটা ছিল। আদি শঙ্করাচার্য নাকি এই গাছের তলায় তপস্যা করে দেবাদিদেবের করুণা আর আশীর্বাদ লাভ করেছিলেন। এখানে একটা ছোট্ট মন্দির আছে, খুব চোখটানা মন্দির কিছু নয়, কিন্তু যদি মনকে বিশ্বাস করাতে পারেন এই সেই পবিত্র স্থান যেখানে আদি শঙ্করাচার্য তার তপস্যার ফল পেয়েছিলেন, তখন আলাদা রকমের একটা শ্রদ্ধা আপনার মনকে দখল করে নেবে, তাতে কোনো সন্দেহ নেই। কথিত আছে শঙ্করাচার্য নাকি অল্প কিছুদিন এখানে গুহায় বাস করেছিলেন। এই মন্দিরটি ছোট, নানা মূর্তি দিয়ে সাজানো, একটা চালা, সেইখানেই ধ্যানে বসতেন শঙ্করাচার্য। দেখা হলো। এইবার আর একটা মন্দিরের দিকে নিয়ে যাব আপনাদের। শোনা যায় আদি শঙ্করাচার্য নাকি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। হতেও পারে, আবার কিংবদন্তিও হতে পারে। পাহাড়ের কোল ঘেঁষে সাদা রঙের মন্দিরটি, সাদা পাথর জুড়ে জুড়ে তৈরি করা চূড়া উঠে গেছে আকাশের দিকে, মাথায় সগৌরবে দুলছে পতাকা। প্রভু নরসিংহের মন্দির। এই দেবতা কিন্তু এই অঞ্চলে খুব জনপ্রিয়, বহু মানুষ আসেন তাকে পুজো দিতে। এমন কথা বিশ্বাস করা হয় যে প্রভু বদ্রীনাথের আসল বাড়ি নাকি এইটা। এই নরসিংহ হলেন দেব ও বিষ্ণুর অন্য একটি রূপ।
এই নিয়ে আর দু চারটে কথা বলতে হবে, কিন্তু আজকে তার সময় হবে না, সময় ঘন্টা নাড়ছে। তাহলে বলে ফেলি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত, SO